তো এই গল্পে শুরু হয় একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতর থেকে। আমরা দেখতে পারি এখানের পরিবেশ খুবই ভয়ঙ্কর ছিল, মানে এটা একটা ভুতুরে পরিবেশের বিল্ডিং ছিল। তবে তখনই আমরা হ্যারি নামের একটা চোরকে দেখতে পারি। যেহেতু রাত 10টার মতো বেজে গিয়েছে, এই জন্য সে এখানে রুম নাম্বার 307-এর ভেতরে গিয়ে সেখান থেকে কিছু জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই পায় না। তবে তখনই সে কারো আসার শব্দ শুনতে পারে, এই জন্য সে দ্রুত গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। তবে লুকানোর আগে তার মাথা হঠাৎ করে একটা জিনিসের সঙ্গে বাড়ি খেয়ে যায়, যে জন্য তার মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আর যখন সে খাটের নিচে গিয়ে লুকায়, তখন তার চোখ আস্তে আস্তে করে ঝাপসা হয়ে যাওয়া শুরু করে, আর একটা পর্যায়ে সে বেহুশও হয়ে যায়। তবে এর একটু পরে যখন হ্যারি জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে তার পাশে লিলি নামের একটা মেয়ের লাশ পড়ে আছে। আর যখন সে ভালো করে চারপাশে চেক করে, তখন সে কিম নামের একটা লোককে দেখতে পারে, যে তার হাত থেকে রক্তগুলো পরিষ্কার করছিল। আর তখনই কিমের মনে হয় যে হয়তোবা রুমের মধ্যে কেউ একজন আছে, মানে সে নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছে। এই জন্য সে দ্রুত গান নিয়ে চারপাশে খোঁজাখুঁজি করা শুরু করে। কিন্তু যখনই হ্যারি সুযোগ পেয়ে যায়, তখন সে গিয়ে কিমের উপরে পেছন থেকে আক্রমণ করে দেয়, আর তাকে কিছুটা আহত করে তার থেকে তার গানটাও ছিনিয়ে নেয়। এরপরেই আমরা দেখতে পারি সে কিমের মুখের মধ্যে টেপ লাগাচ্ছিল, যে এখন বাধা অবস্থায় আছে। তবে তখনই হঠাৎ করেই একটা ডেলিভারি বয় এখানে চলে আসে। আসলে এই ডেলিভারি বয়ের নাম ছিল জ্যাক। তাকে দেখে আমরা স্পষ্টভাবেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে তার উপরেও কেউ একজন আক্রমণ করেছিল, কারণ তার চোখের উপর একটা ক্ষতচিহ্ন ছিল। এখন যখন জ্যাক দ্রুত পালিয়ে যাওয়ার জন্য দরজার দিকে যাওয়ার চেষ্টা করে, তখনই সে সামনে কিম আর হ্যারিকে দেখতে পারে। এই জন্য ভয় পেয়ে সে সেখানেই দাঁড়িয়ে যায়। এই জন্য হ্যারি নিজের সতর্কতা অবলম্বন করার জন্য জ্যাককে গান পয়েন্টে নিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে, তুমি এখানে কি করছো? কারণ যখন হ্যারি এখানে চুরি করতে এসেছিল, তখন রুমের মধ্যে জ্যাক ছিল না। তখন জ্যাক তাকে স্পষ্ট করে বলে যে আসলে আমি একজন খাবার ডেলিভারি বয়, আমি খাবার ডেলিভারি করার জন্য এখানে এসেছিলাম। তবে যখন আমি এখানে ঢুকেছিলাম, তখন হঠাৎই পেছন থেকে কেউ একজন আমার উপরে আক্রমণ করে দিয়েছিল। আর পরবর্তীতে যখন আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম, তখন আমি দেখতে পেয়েছিলাম কিম নামের এই লোকটা তার হাত থেকে রক্ত পরিষ্কার করছে। এই জন্য হ্যারি আবারও তাকে প্রশ্ন করে যে তোমার উপরে আক্রমণ কে করেছে? তখন জ্যাক তাকে বলে যে আমার স্পষ্ট মনে নেই, তবে আমার এতটুকু মনে আছে যে যে আমার উপরে আক্রমণ করেছে সে জ্যাকেট পরা ছিল। তবে তখন হ্যারি নিজেকে এমনভাবে দেখানো শুরু করে যেন সে বড় একজন মার্শাল আর্ট এক্সপার্ট। তখন মাঝখানে কিম কথা বলে সমস্ত কিছু নষ্ট করে দেয়। সে বলে যে হ্যারি একজন চোর, আর সেই আমার ওয়াইফ লিলিকে খুন করেছে। তবে এটা শোনার পরে হ্যারি তাকে বলে যে তুমি মিথ্যা কথা কেন বলছো? তোমার ওয়াইফকে তুমি খুন করেছো, এখন তুমি সমস্ত দোষ আমার উপরে চাপানোর চেষ্টা করছো। কিন্তু কিম তাকে বলে যে তাহলে পুলিশে কল দাও, পুলিশ এখানে আসার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে কে কাকে খুন করেছে এবং এখানে কে ভিকটিম। তবে যখন তারা এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল, মানে তারা একটা ঝগড়ার পর্যায়ে চলে গিয়েছিল, তখনই সুযোগ বুঝে জ্যাক দ্রুত দৌড়ে দরজার দিকে যাওয়া শুরু করে। তবে এইটা দেখার পরে হ্যারিও গান নিয়ে তাকে ফলো করা শুরু করে, কারণ সে জ্যাককে যে কোনো উপায়ে থামাতে চাইছিল। তবে এতটুকু করার ফাঁকেই হঠাৎ করেই কিম নিজেকে রশি থেকে ফ্রি করে ফেলে, আর সে পেছন থেকে আক্রমণ করে হ্যারিকে বেহুশ করে ফেলে। আর হ্যারিকে বেহুশ অবস্থায় দেখার পরে জ্যাক নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। যদিও সে পালানোর জন্য দরজাটা খুলে ফেলেছিল, কিন্তু কিমের থ্রেট শোনার পরে ফাইনালি সে দরজাটাকে ভেতর দিয়ে লক করে দেয়, মানে সে ঘরের মধ্যেই রয়ে যায়। তো এর একটু পরে যখন হ্যারি জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে ফ্লোরে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর এখন কিম তার থেকে গান নিয়ে তাকেই পয়েন্ট করে রেখেছে। এখন এই অবস্থায় কিম জ্যাককে তার নাম জিজ্ঞেস করে, আর তাকে জিজ্ঞেস করে তুমি কি, এখানে তুমি কি করছো? তখন জ্যাক তাকে বলে যে আমি তো শুধুমাত্র সামান্য একজন ডেলিভারি বয়, আমি শুধু ফুড ডেলিভারি করার জন্য এখানে এসেছিলাম। তখন কিম তাকে বলে যে পাশের অ্যাপার্টমেন্টে একটা নতুন কাপল বিয়ে করে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছিল, তাদের নাম ছিল শিন আর কিরা। কিন্তু তাদের বিয়ের 7 দিন পরেই তাদেরকে খুন করে দেওয়া হয়েছিল, আর তাদেরকে যে খুন করেছিল সেও একজন ডেলিভারি বয় ছিল। এই জন্য এই জিনিসটাকে একেবারেই ছোট করে দেখবে না যে তুমি একজন ডেলিভারি বয়। এতটুকু বলার পরেই সে তাকে গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে তার ফোন চাওয়া শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে জ্যাক পকেট থেকে বের করে তার ফোনটা তাকে দিয়ে দেয়। আর এরপর সে জ্যাককে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় আমার আর হ্যারির মাঝখানে কে সবচেয়ে বেশি ভালো মানুষ, কে এই মার্ডারটা করতে পারে? এখন যেহেতু জ্যাক গান পয়েন্টে ছিল, এই জন্য সে বাধ্য হয়ে এই কিমকে বলে যে আমার মনে হয় আপনি খুবই ভালো মানুষ, আর এই চোরটাই হয়তোবা আপনার ওয়াইফকে খুন করেছে। আর এগুলো শোনার পরে কিম বারবার করে তাকে তালি বাজানোর জন্য বলে, আর সে দ্রুত কিচেনে চলে আসে, কারণ এখানে সে কিছু তার অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল। তবে যখনই কিম এখান থেকে চলে যায়, তখনই জ্যাক দ্রুত গিয়ে হ্যারির কানে কানে বলে যে আমাকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করা হয়েছিল, এই জন্য আমি তার প্রশংসা করেছিলাম। আসলে আমার মনে হয় সেই হচ্ছে কিলার, আর তোমাকে হয়তোবা এখানে ফাঁসানো হয়েছে, তুমি তার চেয়ে অনেক বেশি ভালো মানুষ, এইটা আমার এখন মনে হচ্ছে। এই জন্য এখন কিম এখানে আসার আগেই আমি তোমার টেপগুলো খুলে দেওয়ার চেষ্টা করব, আর পরবর্তীতে কিমের উপরে আক্রমণ করে আমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। এইটা বলেই সে তার টেপগুলো খোলা শুরু করে, আর হ্যারি নিজের গালে থাপড়াতে থাপড়াতে বারবার করে তালির শব্দের সৃষ্টি করছিল। তবে পুরোপুরিভাবে ট্যাপগুলো খোলার আগেই হঠাৎই এখানে কিম চলে আসে, আর সে এসেই জ্যাকের উপরে আক্রমণ করে তাকে দূরে সরিয়ে দেয়। এরপর সে হ্যারির উপরে আক্রমণ করে তাকে আবারও বেহুশ করে ফেলে। আর তখন সে জ্যাককে গান পয়েন্টে নিয়ে বলে যে আমি তো তোমাকে এগুলো করতে বলিনি। তবে তখন জ্যাক প্রচণ্ড রাগ হয়ে কিমের উপরে আক্রমণ করে দেয়, আর তার গানও মাটিতে ফেলে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়।
আর এই মারামারির মধ্যে জ্যাক একটা ওয়াইনের বোতল নিয়ে কিমের মাথায় জোরে একটা বাড়ি মেরে দেয়, যে জন্য কিম অনেকটা আহত হয়ে গেল সে এখন পর্যন্ত সুস্থ ছিল। তবে তখন আমরা দেখতে পারি হঠাৎ করেই যখন সে সামনের দিকে আগানোর চেষ্টা করছিল, মানে সে জ্যাকের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তবে তখনই অন্যদিকে হ্যারি জ্ঞান ফিরে পেয়ে যায়, আর যখন সে দৌড়ে জ্যাকের কাছে আসে তখন সে দেখতে পারে এখানে কিমের লাশ পড়ে আছে। এইটা দেখার পরে সে অনেক বেশি শক্ট হয়ে যায়। তবে তখন জ্যাক তাকে এক্সপ্লেন করে বলে যে দেখো, আসলে আমি তাকে ইচ্ছা করে মারিনি, সে আমার উপরে আক্রমণ করেছিল আর মারামারির মধ্যে তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে দ্রুত হ্যারি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে থামিয়ে তার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে। সে তাকে বলে যে প্লিজ দেখো, কিম একজন কিলার ছিল, সে তার ওয়াইফকে খুন করেছে এবং পরবর্তীতে আমার সঙ্গে মারামারি করার সময় আমার হাতে তার মৃত্যু হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল। এই জন্য প্লিজ পুলিশ আসার আগ পর্যন্ত তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো এবং আমার জন্য সাক্ষী হয়ে যাও, নয়তোবা পরবর্তীতে আমি ফেসে যেতে পারি। তবে এগুলো শোনার পরে হ্যারি তাকে বলে যে এই ঘরের মধ্যে দুজন মানুষ বাস করতো, এক হচ্ছে কিম আর দ্বিতীয় হচ্ছে তার ওয়াইফ, তাদের দুজনেরই মৃত্যু হয়ে গেছে। তাছাড়া আমি এই ঘরের মধ্যে শুধু চুরি করার জন্য এসেছিলাম, তোমাকে বাঁচাতে গিয়ে আমিও এই ঘটনার মধ্যে পেঁচিয়ে গিয়েছি। এই ব্যাপারটা আমি কখনো কল্পনাও করিনি। এই জন্য আমি তোমার কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কারণ পুলিশ এসে যদি এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তাহলে আমাকেই প্রথমে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কারণ আমি এই ঘরের মধ্যে চুরি করতে এসেছিলাম। তাছাড়া যেহেতু দুজনের মৃত্যুই হয়ে গেছে আর হাজব্যান্ডের মৃত্যু তোমার হাতে হয়েছে, এই জন্য সমস্ত ব্যাপারটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে। এইটা বলেই হ্যারি তার জিনিসপত্র এক জায়গায় করা শুরু করে। তবে যখনই সে ফ্রিজারের কাছ থেকে তার টর্চ ওঠানোর চেষ্টা করে তখন সে দেখতে পারে ফ্রিজ -25 ডিগ্রিতে চলছিল, যেটা দেখার পরে তার একটু সন্দেহ হয়ে যায়। এই জন্য সে ফ্রিজ খুলে চেক করার চেষ্টা করে। তবে যখনই সে ফ্রিজ খুলে তখনই সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে ফ্রিজের ভেতরে অনেক অনেক টাকা ছিল, যেগুলো পানির মধ্যে ডুবিয়ে বরফ করে রাখা হয়েছিল। আর এতগুলো টাকা দেখার পরে হ্যারির মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এই জন্য সে জ্যাককে বলে যে দেখো, আমি তোমাকে সাহায্য করতে চাই, তবে যেহেতু তোমার হাতে মার্ডার হয়েছে এই জন্য তুমি রুমের মধ্যে গিয়ে কিমের ওয়াইফের বডিটাকে প্যাকেট করার ট্রাই করো, যাতে এটাকে পরে আমরা ডিসপোজ করতে পারি, এবং আমি এই রুমটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। এটা শোনার সঙ্গে সঙ্গেই জ্যাক রুমের মধ্যে চলে যায় কিমের ওয়াইফের বডিটাকে নেয়ার ব্যবস্থা করার জন্য। তবে যখন হ্যারি হল রুম পরিষ্কার করছিল তখন সে জ্যাকের ডেলিভারি ব্যাগটা পেয়ে যায়, যেটার মধ্যে অনেক অনেক টাকা ছিল। আর এতগুলো টাকা দেখার পরে জ্যাকের উপরে হ্যারির সন্দেহ হয়ে যায়। এই জন্য সে একটা গান নিয়ে জ্যাককে পয়েন্ট করে জিজ্ঞেস করে যে তুমি আসলে ডেলিভারি বয় কিনা, না হলে তুমি আসলে কে। আর এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পারি সেই বিল্ডিংয়ের নিচে কিমের ওয়াইফ মানে লিলি নামের সেই মেয়েটা গাড়িতে বসেছিল, আর সে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তাকে দ্রুত নিচ থেকে নেয়ার জন্য বলছিল। আসলে তার বয়ফ্রেন্ড এই অ্যাপার্টমেন্টের টাকার একটা লেনদেন করার প্ল্যানিং করছিল, এই জন্য সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে। তবে তখন আমরা জ্যাককেও দেখতে পারি, যে কিনা সেই একই গাড়ির ডিকি থেকে অনেকগুলো টাকা তার ব্যাগে ভরে লিলির সঙ্গে দেখা করতে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তারা দুজন একে অন্যকে খুব ভালো করে চিনত। এখানে লিলি তাকে একটা ইলেকট্রিসিটির কাগজ ধরিয়ে দিয়ে বলে যে এই ইলেকট্রিসিটির বিল পরিশোধ করতে হবে। আসলে আজকে সকালবেলায় আমার বয়ফ্রেন্ড আমাকে এই কাগজটা দিয়েছিল, কারণ এই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির বিল পরিশোধ করতে হবে। তাছাড়া যেহেতু তার বয়ফ্রেন্ড আজকে একটা বড় অ্যামাউন্টের টাকা লেনদেন করতে যাচ্ছে, এই জন্য সে জ্যাকের সঙ্গে প্ল্যানিং করে সেই টাকাগুলো লুটপাট করার চিন্তা করছিল। আসলে জ্যাক আর লিলি একে অন্যকেও ডেট করছিল। লিলি জ্যাকের সঙ্গে ডেট করে তার বয়ফ্রেন্ডকে ধোকা দিচ্ছিল, এমনকি তার হাজব্যান্ডকেও ধোকা দিচ্ছিল। আর যেহেতু লিলি জ্যাকের সঙ্গে একটা রিলেশনশিপে ছিল, এই জন্য জ্যাক প্রেমের টানেই এই কাজটা করতে রাজি হয়েছিল। মানে এখন একটা ব্যাপার আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই পুরো প্ল্যানিংটা প্রথম দিকে লিলি শুরু করেছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি জ্যাক গিয়ে রুম নাম্বার 307-এর পিলারের পেছনে লুকিয়ে লিলি আর তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। একটু পরে লিলি কিমকে সঙ্গে নিয়ে এখানে চলে আসে আর তারা দুজন দ্রুত রুমের ভেতরে ঢুকে পড়ে। তবে তখন আমরা এখানে হ্যারিকেও দেখতে পারি, যে তাদেরকে দেখার পরেই লুকিয়েছিল। তবে সমস্যাটা হয়েছিল যখন জ্যাক এখানে অপেক্ষা করছিল তখন লিলি ভেতরে ওয়াশরুমের মধ্যে গিয়েছিল। সেখানে গিয়ে সে জ্যাককে কল দিয়ে বলেছিল যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য তুমি দ্রুত এখান থেকে পালিয়ে চলে যাও। আমিও কিমকে সিরিয়াস করে দ্রুত এখান থেকে পালিয়ে আসার ব্যবস্থা করছি। এইটা শোনার পরে জ্যাক এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে অন্যদিকে যখন লিলি বাথরুম থেকে বেরিয়ে কিমকে সিডিউস করার চেষ্টা করে তখনই কিম গান বের করে তাকে পয়েন্ট করে ফেলে। আর পরের সিনেই আমরা লিলির ডেড বডি দেখতে পারি, যেটাকে কিম ঘরের ভেতরে টেনে নিয়ে খাটের নিচে হ্যারির পাশে রেখে দেয়। তবে এই গুলির শব্দ শোনার পরে জ্যাক, যে কিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে না পালিয়ে দ্রুত লিলিকে সেভ করার জন্য রুম নাম্বার 307-এর সামনে চলে আসে। আর এখানে দরজা নক করে বলে যে আমি মিস লিলির জন্য ফুড নিয়ে এসেছিলাম। এটা শোনার পরে কিম তাকে ভেতরে আসার জন্য বলে। আর যখন জ্যাক ভেতরে চলে আসে তখন হঠাৎ করেই পেছন থেকে কিম তার উপরে আক্রমণ করে দেয় আর তাকেও সেখানে বেহুশ করে ফেলে। আর এখান থেকে গল্পটা আবারও প্রেজেন্টে ব্যাক করে। এখানে আমরা দেখতে পারি হ্যারি আর জ্যাক তারা দুজন কিমের ফ্রিজারে পড়ে থাকা টাকাগুলো দেখছিল। আর এই টাকাগুলো দেখার পরে তারা একে অন্যের সাথে ডিসকাশন করা শুরু করে। আমরা দেখতে পারি জ্যাক হ্যারিকে বলে যে আমার ব্যাগের মধ্যে যেই টাকাগুলো আছে সেগুলোর অল্প কিছু টাকাই আসল, বাকি সমস্ত টাকাগুলো নকল। আমি আর লিলি মিলে প্ল্যানিং করেছিলাম এই নকল টাকাগুলোর সাথে কিমের আসল টাকাগুলোকে এক্সচেঞ্জ করে দ্রুত এখান থেকে আসল টাকাগুলো নিয়ে পালিয়ে যাব, কিন্তু আমাদের প্ল্যান পুরোপুরি চৌপাট হয়ে গেছে।
আর এগুলো শোনার পরে হ্যারি তাকে বলে যে আসলে আমি কোনো প্রফেশনাল চোর না, আমি শুধুমাত্র বাধ্য হয়ে চুরি করার জন্য এসেছি, কারণ কালকে সকালবেলায় আমার ছেলের কিডনির অপারেশন হবে, এই জন্য আমার বাধ্যতামূলক অনেকগুলো টাকার দরকার, আর এই জন্যই বাধ্য হয়ে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি আজকে রাতে এই ঘরের মধ্যে চুরি করার জন্য এসেছিলাম। আমি আমার ছেলেকে আমার নিজের কিডনি দেওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও কোনো লাভ হয়নি, কারণ সেই কিডনিও তাকে সেভ করতে পারেনি। এই জন্য এখন আমার একজন ডোনারের থেকে কিডনি বাই করতে হবে, যেই জন্য আমার অনেক টাকার প্রয়োজন, এই জন্যই আমি বাধ্য হয়ে চুরি করতে এসেছি। এখন যখন জ্যাক হ্যারির এমন সিচুয়েশন শুনতে পারে, তখন সে তাকে বলে যে আসলে আমারও কিছুদিন পরে বিয়ে হওয়ার কথা আছে, যেহেতু আমি এই চাকরি থেকে খুব কম টাকা ইনকাম করতে পারি, এই জন্যই আমি এই প্ল্যানিংয়ের মধ্যে পার্ট হয়েছিলাম, যাতে এখান থেকে একটা বড় অ্যামাউন্ট ইনকাম করে আমি বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে পারি। তবে এই প্ল্যানিংটাও কাজ করেনি। এই জন্য এখন যেহেতু তাদের দুজনেরই মৃত্যু হয়ে গেছে, মানে প্ল্যানিংয়ের পার্ট লিলির মৃত্যু হয়ে গেছে কিমের হাতে, আর কিমের মৃত্যু হয়ে গেছে আমার হাতে, এই জন্য এখন চাইলে আমরা দুজন এই টাকাগুলোকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে পারি, কারণ এখন এই টাকাগুলো দাবি করার মতো এখানে আর কেউ জীবিত নেই। আর এই কথাগুলো শোনার পরে ফাইনালি হ্যারিও অ্যাগ্রি করে, মানে তারা দুজন ভাগ করে টাকাগুলো নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে লিলি আর কিমের ডেড বডিগুলোকে পরিষ্কার করা শুরু করে, কারণ এগুলোকে তারা বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে কিমের আইডি দেখার পরে হ্যারি জ্যাককে জিজ্ঞেস করে যে তোমাকে লিলি যেই বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য কাগজ দিয়েছিল সেটার উপরে কার নাম ছিল? তখন সে তাকে বলে যে সেটার মধ্যে পার্ক নামের একজনের নাম ছিল। তবে এইটা শোনার পরে হ্যারি তাকে বলে যে তোমার মতে লিলির বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে পার্ক, তাছাড়া তার কোনো বিয়েও হয়নি, তাহলে কিম নামের এই লোকটা কে? কিম আসলো কোথা থেকে এবং তার মৃত্যু এখানে কেন হলো? কারণ একটু আগেই তুমি বলেছিলে যে তুমি খুব ভালো করেই জানো এখনও লিলির বিয়েই হয়নি। তবে এখানেই আমাদের সামনে আরও একটা বড় টুইস্ট চলে আসে, কারণ আমরা পার্ক নামের সেই লোকটাকে দেখতে পারি যে কিনা আলমারির ভেতর থেকে বাঁধা অবস্থায় বেরিয়ে চলে আসে। আসলে পার্কেও এখানে বন্দি করে রাখা হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে হ্যারি পুরোপুরি শকড হয়ে যায়, আর জ্যাকও তেমন কিছুই বলতে পারছিল না। আর এখান থেকে গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। এখানে আমরা দেখতে পারি পার্ক নামের সেই লোকটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গিয়েছে এবং ঢোকার সঙ্গে সঙ্গেই সে 307 নম্বর অ্যাপার্টমেন্টের বিদ্যুতিক মিটার অন করে দেয়। আর যখন সে রুমের ভেতরে চলে আসে তখন সে ফ্রিজ ওপেন করে সেটার ভেতরে টাকাগুলোকে ভালো করে দেখা শুরু করে। তবে তখনই ঘরের কারেন্ট চলে যায়, আর এইটা দেখার পরে পার্ক দ্রুত ফ্রিজ বন্ধ করে সেটাকে লক করে দেয়। কিন্তু তখনই কিম নামের সেই লোকটা একটা গান নিয়ে চলে আসে আর পার্ককে গান পয়েন্ট করে ফেলে। এরপরে আমরা দেখতে পারি কিম পার্কে অনেকগুলো দুধের বোতল এনে দেয় আর এগুলোকে খাওয়ার জন্য বলে। যখন পার্ক এই বোতলগুলো থেকে দুধ খাচ্ছিল তখনই ব্যাপারটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে পার্কের দুধে অ্যালার্জি আছে, এই জন্যই তাকে জোর করিয়ে দুধ খাওয়ানো হচ্ছিল। এতে করে তার পেটে সমস্যা শুরু হয়ে যাচ্ছিল। সে বারবার করে রিকোয়েস্ট করছিল বাথরুমে যাওয়ার জন্য, কিন্তু কিম তাকে বাথরুমে যাওয়ার পারমিশন দিচ্ছিল না। সে তাকে জিজ্ঞেস করে যে এই বিল্ডিংয়ের মধ্যে তোমার কার সাথে ডিল হবে এবং কেমন ডিল হতে যাচ্ছে। কিন্তু যখন পার্ক কোনো কথারই উত্তর দিতে চাইছিল না তখন কিম তাকে বারবার করে হুমকি দামকি দেওয়া শুরু করে। আর একটু পরেই যখন পার্কের পেট খারাপ হয়ে যায় তখন সে প্যান্ট নষ্ট করে ফেলে। এই জন্য বাধ্য হয়ে সে কিমকে বলে দেয় যে এই বিল্ডিংয়ের মধ্যে আমার মিস্টার অ্যালেক্স নামের একজনের সাথে একটা ডিল হতে যাচ্ছে। এটা শোনার পরে কিম তাকে নিয়ে বাথরুমে চলে আসে এবং তাকে বাথরুম করার পারমিশন দিয়ে দেয়। যদিও এখানে সে বারবার করে তাকে জিজ্ঞেস করছিল কত টাকার ডিল হবে, কিসের ডিল হবে, কিন্তু পার্ক তেমন কোনো কথা বলতে পারছিল না। তবে তখনই তার কাছে তার গার্লফ্রেন্ড লিলির কল চলে আসে, যে তাকে নিচে পিক আপ করতে আসার জন্য বলে। আর লিলির এই কথাবার্তাগুলো শোনার পরে কিম পার্কে ইশারাতে বলে যে আমি নিচে লিলিকে আনার জন্য যাব। এটা বলে সে লিলিকে আনার জন্য নিচে চলে যায় এবং তাকে নিয়ে সোজা উপরে চলে আসে। তবে ভেতরে আসার সঙ্গে সঙ্গে লিলি কিমকে সিডিউস করা শুরু করে, কারণ সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে পার্কের সাথে কোনো খারাপ কিছু একটা হয়েছে আর কিম কোনো ভালো মানুষ না। এই জন্য সে তাকে সিডিউস করে তার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিম তাকে গান পয়েন্টে নিয়ে তাকে সেখানেই বন্দি করে ফেলে। আর একটু পরেই সে পার্কে টেনে বাইরে বের করে আর তাদের দুজনকেই গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করা শুরু করে ডিলিংয়ের টাকাগুলো তারা কোথায় রেখেছে। আর এগুলো শোনার পরে লিলি প্রচণ্ড ভয় পেয়ে কিমকে বলে দেয় যে টাকাগুলো পার্ক এই ঘরের মধ্যেই কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছে। যদিও পার্ক তাকে বারবার করে চুপ করতে বলছিল, কিন্তু লিলি কোনো কথাই শুনছিল না, কারণ সে অনেক বেশি ভয়ের মধ্যে ছিল। তবে তখনই লিলির কাছে জ্যাকের কল চলে আসে। আর যখন কিম জ্যাকের কল রিসিভ করার চেষ্টা করছিল তখন এই সুযোগ নিয়ে লিলি দ্রুত পার্ক আর কিম দুজনের উপরেই পেপার স্প্রে মেরে দেয়, যে জন্য তাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। আর লিলি এই সুযোগটা নিয়ে কিমের উপরে আক্রমণ করার চেষ্টা করে। সে কিমকে ধরে যখন পেটানোর চেষ্টা করছিল তখন অন্যদিকে পার্ক, যার চোখের মধ্যে কিনা পেপার স্প্রে চলে গিয়েছিল, সে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য সে কিম মনে করে লিলির মাথায় জোরে একটা বাড়ি মেরে দেয়, যে জন্য লিলির সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যখনই লিলির মৃত্যু হয়ে যায় তখন কিম আবারও পার্কে গান পয়েন্টে নিয়ে বন্দি করে ফেলে। এখান থেকে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে আমরা আবারও পার্কে দেখতে পারি যার চোখের উপরে একটা মাস্ক লাগানো ছিল, এই জন্য সে হ্যারি বা জ্যাক কাউকেই দেখতে পাচ্ছিল না। এখন তার মনে হচ্ছিল হয়তো বা হ্যারি আর জ্যাক পুলিশ অফিসার, এই জন্য সে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল। এখানে হ্যারি আর জ্যাক তাকে জিজ্ঞেস করে যে টাকা পয়সাগুলো তুমি কোথায় রেখেছো। তখন সে তাদেরকে বলে যে হ্যাঁ, টাকা পয়সাগুলো আমি ফ্রিজারের মধ্যে রেখেছি, সেগুলো এমনভাবে রাখা হয়েছে যেন কেউ সেগুলোর অ্যাক্সেস নিতে না পারে।
আর তখন পার্কের মাধ্যমে তারা এই জিনিসটাও জানতে পারে যে আজকের রাত 11টার সময় এই ঘরের মধ্যে একটা বড় ইললিগাল ডিলিং হতে যাচ্ছে, যেখানে অ্যালেক্স নামের একটা লোক এসে তার সঙ্গে ডিল করবে। আর এই অ্যালেক্স তার সাথে প্রথমবারের মতো ডিল করার জন্য আসছে। আর তখনই আমাদেরকে কিমের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি কিম যখন দাঁড়িয়ে জুতা পালিশ করছিল তখন সে ওয়াং নামের একটা লোককে ফলো করছিল। এখন কিমের এই ফ্ল্যাশব্যাক আমাদেরকে কেন দেখানো হলো সেটা একটু সামনে গেলেই আমরা জানতে পারবো। আর যখন আমরা আবারও পার্কের কাছে ব্যাক করি তখন পার্ক তাদের দুজনকে রিকোয়েস্ট করে বলে যে যদি এই ইলিগাল ডিলিং সম্পর্কে আমি সমস্ত ব্যাপারগুলো বলে দেই এবং টাকাগুলো আপনাদের কাছে হস্তান্তর করে দেই এবং অ্যালেক্সকেও আপনাদের হাতে ধরিয়ে দেই, তাহলে কি আপনারা আমার শাস্তি কিছুটা কমিয়ে দিতে পারবেন? তবে এইটা শোনার পরে হ্যারি তাকে জিজ্ঞেস করে যে তুমি কোন ডিলিংয়ের কথা বলছো এবং কোন শাস্তির কথা বলছো। আর এইটা শোনার পরে ফাইনালি পার্ক এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারে যে তারা দুজন কোনো পুলিশ অফিসার না। এখন এইটা জানার সঙ্গে সঙ্গেই পার্ক প্রচণ্ড রাগ হয়ে জ্যাককে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। আর জ্যাকও প্রচণ্ড রাগ হয়ে তাকে জোরে একটা পাঞ্চ করে সেখানেই বেউস করে ফেলে। তবে এগুলো দেখার পরে হ্যারি তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। সে তাকে বলে যে আর কয়েক মিনিট পরেই 11টা বাজতে যাচ্ছে, হয়তোবা মিস্টার অ্যালেক্স যে কিনা তার সঙ্গে ডিল করার জন্য এখানে আসার কথা ছিল সে হয়তোবা বিল্ডিংয়ের কাছেই চলে এসেছে। এই জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এই জন্য তারা প্ল্যানিং করে 11টা বাজার আগেই তারা সমস্ত টাকা পয়সা প্যাকেট করে এখান থেকে দ্রুত পালিয়ে চলে যাবে। এইটা বলার পরেই তারা টাকাগুলোকে প্যাকেট করা শুরু করে। কিন্তু তখনই দরজায় কেউ একজন নক দেয় আর দরজাটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। আর এখান থেকে গল্প আরও একবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমাদেরকে মাত্র কয়েক মিনিট আগের ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। আমরা দেখতে পারি অ্যালেক্স এবং ওয়াং তারা দুজনেই এই বিল্ডিংয়ের ভেতরে চলে আসে এবং 307 নম্বর রুমের সামনে এসে দাঁড়িয়ে নক করা শুরু করে। তবে যেহেতু অনেক নক করার পরেও ভেতর থেকে কোনো সারা শব্দ ছিল না, মানে কেউ দরজা ওপেন করছিল না, এই জন্য ফাইনালি তারা পার্কে কল দেয়। আর যখন তারা ফোনের রিংটং ভেতরেই শুনতে পারে তখন তারা বুঝতে পারে পার্ক হয়তো বা ভেতরেই আছে। এই জন্য ওয়াং প্রচণ্ড রাগ হয়ে জোরে একটা লাথি মেরে দরজাটাকেই ভেঙে ফেলে। আর এতটুকু করার সঙ্গে সঙ্গেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আমাদেরকে আবারও প্রেজেন্টে নিয়ে আসা হয়। এখন যখনই তারা দুজন ঘরের ভেতরে চলে আসে তখন এখানে তারা হ্যারিকে পেয়ে যায়, যে নিজেকে পার্ক দাবি করছিল আর সে জ্যাককে কলারের মধ্যে ধরে রেখেছিল। আর হ্যারি যখন অ্যালেক্সের সঙ্গে ডিলের ব্যাপারে কথাবার্তা শুরু করার চেষ্টা করে তখন সে বলে যে জ্যাক আমার ঘরের মধ্যে চুরি করার জন্য এসেছিল, এই জন্য আমি তাকে ফাইনালি ধরে ফেলেছি এবং তাকে আচ্ছা রকম ধোলাইও করেছি। তবে এটা শোনার পরে ওয়াং জ্যাকের গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন হ্যারি বাধ্য হয়ে তাকে আটকায় আর তাকে বলে তার সঙ্গে ব্যাপারটা আমি মিটিয়ে নেব। তবে তখনই অ্যালেক্স জ্যাককে দেখে বলে যে তোমাকে আমি চিনি, তুমি আমার 30 বছর আগের পুরনো গার্লফ্রেন্ড ম্যারিড ছোট ভাই। তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে নাকি সে এখনও অবিবাহিত আছে? এটা শোনার পরে জ্যাক নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায় আর সে বলে যে না, আমার বোনের এখনও বিয়ে হয়নি। এইটা শোনার সঙ্গে সঙ্গে অ্যালেক্স তাকে বলে যে ও তার মানে আমি তোমার বোনকে চাইলে এখনও বিয়ে করতে পারবো, তার মানে তুমি আমার শালা হলে, মানে আমরা দুজন আত্মীয় হলাম আর আমি কখনোই আমার আত্মীয়কে হার্ট করি না। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গেই ওয়াং তার গলা ছেড়ে দেয়। আর এরপরে অ্যালেক্স জ্যাককে তার সঙ্গে কাজ করার অফার দেয় আর তাকে দ্রুত তার সঙ্গে জয়েন করার জন্য বলে। কিন্তু জ্যাক তাকে জিজ্ঞেস করে যে মিস্টার অ্যালেক্স আপনি আসলে করেনটা কি? এইটা শোনার পরে সে বলে যে আমি কি করি সেই ব্যাপারে পার্ক তোমাকে ভালো করে বুঝিয়ে বলবে। আর এই জন্য বাধ্য হয়ে ফাইনালি হ্যারিকে না চাইতেও জ্যাকের কানে কানে গিয়ে বলতে হয় যে মিস্টার অ্যালেক্স আসলে ইত্যাদি 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 করে। তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আর এগুলো শোনার পরে জ্যাক সারপ্রাইজ হওয়ার নাটক করে আর অ্যালেক্সকে বলে যে মিস্টার অ্যালেক্স আপনি তো অনেক বড় একজন পার্সন। এইটা শোনার পরে অ্যালেক্স অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এরপর সে হ্যারির সঙ্গে পার্কের ডিল কমপ্লিট করার জন্য তার কাছে টাকা চাওয়া শুরু করে। তবে তখন হ্যারি তাকে বলে যে টাকা পয়সার লেনদেন হওয়ার আগে আমি তোমার মাল দেখতে চাই। আসলে হ্যারির মনে হচ্ছিল এখানে কোনো একটা ড্রাগ ডিলিং হচ্ছে আর তার কথাবার্তা আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে সে এই মালগুলোকে রিজেক্ট করে দেবে এবং যখন তারা এখান থেকে চলে যাবে তখন তারা দুজন টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যাবে। আর এই জন্যই সে স্যাম্পল দেখার কথা বলছিল। তবে এইটা শোনার পরে অ্যালেক্স একটু বেশি শক্ট হয়ে যায়, কারণ এমন কথাবার্তা সে কোনোভাবেই আশা করেনি। তবে যেহেতু এখানে বড় একটা টাকা পয়সার মামলা ছিল এই জন্য সে শান্ত থাকার চেষ্টা করে আর তার অ্যাসিস্ট্যান্ট ওয়াংকে নিচে পাঠিয়ে দেয় কিছু স্যাম্পল নিয়ে আসার জন্য। তবে যখন তারা স্যাম্পল নিয়ে উপরে চলে আসে তখন এই স্যাম্পল দেখার পরে হ্যারি আর জ্যাক দুজনেই পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে এখানে কিডন্যাপ করা কিছু বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল যাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপ করে আনা হয়েছে এবং তাদেরকে ভিখারি হওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে। আর এখন এই বাচ্চারা স্যাম্পল হিসেবে ভিক্ষা কিভাবে করতে হবে সেই ব্যাপারগুলো বলে তাদেরকে দেখাচ্ছিল। আর এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পরে হ্যারি অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে তুমি এই বাচ্চাদেরকে কোথা থেকে এনেছো? তখন অ্যালেক্স বলে যে এই বাচ্চাদেরকে আমি বিভিন্ন রাস্তা এবং হসপিটাল থেকে তুলে এনেছি। আর এইটা শোনার পরে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে পার্ক আসলে সাধারণ কোনো ব্যবসা করতো না, বরং সে হিউম্যান ট্রাফিকিং করতো এবং সে এই সমস্ত বাচ্চাদেরকে বিভিন্ন দেশে সেল করে তাদেরকে দিয়ে ভিক্ষা করানোর কাজ করাতো।
এখান থেকে আবারও আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হয়। এখানে কিমের কিছু ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পারি যখন কিম হসপিটালে ভর্তি ছিল তখন হঠাৎ করেই হসপিটাল থেকে ওয়াং কিমের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর তখন যখন সেই একই হসপিটালে হ্যারি তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে নিচে একটা ভাঙা মোবাইল দেখতে পারে যেটা ওয়াংয়ের মেয়ের কাছে ছিল। এই জন্য সে একজন ডক্টরকে সেই মোবাইলটা দিয়ে বলে যে এইটা এখানে ফ্লোরে পড়েছিল, এইটা যার মোবাইল তাকে দয়া করে ফেরত দিয়ে দিন। এই জন্যই পরবর্তীতে যখন কিম হসপিটাল থেকে ফ্রি হয়েছিল তখন সে ওয়াং নামের সেই লোকটাকে ফলো করছিল এবং সেই দিন সে তার অফিসে গিয়ে তার জুনিয়র মাইলোকে বলেছিল যে যখনই আমি তোমাকে ইশারা করব তখনই তুমি পুলিশকে কল দিয়ে খবরটা জানিয়ে দিবে। এতটুকু বলেই সে রুম নাম্বার 307-এর মধ্যে চলে আসে এবং এখানে সমস্ত জায়গায় ক্যামেরা ফিট করা শুরু করে। তবে তখনই আমরা দেখতে পারি পার্কও এই রুমের মধ্যে চলে আসে। এই জন্য কিমকে বাধ্য হয়ে লুকিয়ে পড়তে হয়। তবে কিমের জুনিয়র মাইলো যে কিনা বাথরুমের মধ্যে আটকা পড়ে গিয়েছিল তাকে কিম বারবার করে কল দিচ্ছিল, কিন্তু সে বাথরুম থেকে কোনোভাবে বেরোতে পারছিল না। আর এখানেই কিমের ফ্ল্যাশব্যাক শেষ করে দেওয়া হয়। সিন এখান থেকে আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে হ্যারি অ্যালেক্সকে বলে যে এখন আমি এই সমস্ত বাচ্চাদেরকে কিনে ফেলবো। এতটুকু বলার পরেই তারা জ্যাকের ব্যাগের ভেতরে থাকা সমস্ত টাকাগুলো তাদেরকে দিয়ে দেয়। কিন্তু যখন ওয়াং মেশিন দিয়ে এই টাকাগুলো চেক করে তখন সে খুব সহজেই বুঝতে পারে টাকাগুলো নকল। আর এতটুকু বোঝার সঙ্গে সঙ্গেই এখানে তাদের চারজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তারা যে যাকে পারছিল পেটাচ্ছিল। ওয়াং হ্যারিকে গিয়ে পেটানো শুরু করে আর একটা পর্যায়ে তাকে বন্দি বানিয়ে ফেলে, কিন্তু অন্যদিকে জ্যাক অ্যালেক্সকে পিটিয়ে তাকেও বন্দি বানিয়ে ফেলে। আর যখন তারা একে অন্যকে হুমকি দামকি দেওয়া শুরু করে তখনই আমরা দেখতে পারি আসল পার্ক যে কিনা একটু আগে বেহুশ হয়েছিল সে জ্ঞান ফিরে পায় এবং সে তাদের সামনে চলে আসে। তার হাতে আমরা একটা গান দেখতে পারি। সে যেহেতু জানতো না আসল ডিলার কে, এই জন্য সে অ্যালেক্সের দিকে গান পয়েন্ট করে তাকে শ্যুট করার চেষ্টা করে। কিন্তু এই ব্যাপারগুলো দেখার পরে ওয়াং একটা চাকু নিয়ে পার্কের উপরে আক্রমণ করতে চলে যায়। আর এই জন্য পার্কও তার উপরে শ্যুট করার চেষ্টা করে, কিন্তু আসলে এখানে কারোরই মৃত্যু হয় না, কারণ তার হাতে যেই বন্দুকটা ছিল সেটা ছিল নকল একটা বন্দুক যেটা লাইটারের কাজ করতো। আর এই লাইটারের মাধ্যমে ওয়াং তার সিগারেট ধরিয়ে ফেলে, তবে পরক্ষণেই সে এটাকে নিচে ফেলে দেয়। কিন্তু এই সিগারেটটা গিয়ে একটা লিকেজ গ্যাস পাইপের কাছে গিয়ে পড়ে, যেই জন্য সেখানে আগুন ধরে যায় এবং ভয়াবহ ব্লাস্ট হওয়া শুরু হয়ে যায়। আর যখনই বিল্ডিংয়ের মধ্যে আগুন ধরে যায় তখনই হ্যারি আবারও জ্ঞান ফিরে পায় আর সে দ্রুত বাচ্চাদেরকে বাইরে বের করা শুরু করে। এরপর সে বিল্ডিংয়ের মধ্যে চলে আসে জ্যাককে সেভ করার জন্য, কিন্তু উল্টো জ্যাকি একটা চাকু নিয়ে হ্যারির পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। এরপর সে তাকে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি যখন আগুন লাগার পরে বাচ্চাদেরকে বাইরে বের করছিলে তখন আমি তাদের তিনজনকে সেখানেই মেরে ফেলেছি। এখন তোমার পালা, এখন তুমি এখানে আহত অবস্থায় পড়ে থাকবে, একটু পরে এখানে পুলিশ চলে আসবে আর পুলিশের মনে হবে হয়তোবা তাদের থেকে তুমিই বাচ্চাদেরকে সেভ করেছো, কিন্তু মারামারির মধ্যে তোমারও মৃত্যু হয়ে গেছে, তুমি একজন হিরো হয়ে উঠবে। কিন্তু হ্যারি তাকে জিজ্ঞেস করে যে তাহলে তোমার কি হবে? তখন সে বলে যে আমি তো একজন সাধারণ ডেলিভারি বয়, আমার সাথে আর কি হতে পারে। তবে হ্যারি তার কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে যেতে দাও, আমার বাচ্চার আজকে অপারেশন হবে। কিন্তু তখন জ্যাক তাকে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, তোমার ছেলের জন্য একজন ডোনার পাওয়া গেছে এবং অপারেশন 7 দিন পরে হবে। এই মেসেজটা আমি তোমার মোবাইলে অনেক আগেই পড়ে ফেলেছিলাম। আর আমি তোমাকে যেমনটা বলেছিলাম যে আমার বিয়ে হতে যাচ্ছে, সেই বিয়েটাও এখন আর হচ্ছে না, কারণ আমি যেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলাম সে জানতে পেরে গিয়েছে আমি একজন ডেলিভারি বয়। এই জন্য সে এখন আর আমাকে বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে বিয়ে করে অন্য কোথাও অলরেডি সেটেল হয়ে গিয়েছে। তাছাড়া কিম তোমাকে এটাও বলেছিল যে পাশেরই অ্যাপার্টমেন্টে একটা নতুন কাপল শিন আর কিরাকে কোনো একজন ডেলিভারি বয় খুন করেছিল। আসলে সেই ডেলিভারি বয় অন্য কেউ ছিল না, সেটা আমিই ছিলাম, কারণ কিরা আমারই গার্লফ্রেন্ড ছিল, এই জন্য আমি তাদের দুজনকে মেরে ফেলেছি। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে কিম যেই ডেলিভারি বয়ের মার্ডারের কথা বলছিল সেটা আসলেই সত্যি ছিল। এতটুকু বলার পরেই জ্যাক একটা বড় ল্যাম্প নিয়ে সেটাকে মাল্টিপ্লাকের মাধ্যমে কানেক্ট করে, কারণ এই জায়গাতে অনেক বেশি অন্ধকার ছিল, এই জন্য সে একটু আলোর ব্যবস্থা করে টাকা পয়সাগুলো বের করার প্ল্যানিং করছিল। কিন্তু যখনই সে গিয়ে ফ্রিজার ওপেন করে তখন সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে দেখতে পারে এখানে সমস্ত টাকাগুলো জমে গিয়েছিল। অন্যদিকে আমরা কিমের জুনিয়র মাইলোকে দেখতে পারি যে কিনা বাথরুমের মধ্যে আটকা পড়েছিল, এই জন্য সে উপর থেকে সিলিং ভেঙে ফাইনালি বাইরে বেরিয়ে চলে আসে। আর তখন অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পারি যে কিনা ফ্রিজার থেকে সমস্ত বরফগুলো বের করে সেই বরফের ভেতর থেকে টাকাগুলোকে বের করার কাজ করছিল। তবে তখন মাইলো ক্যামেরার মাধ্যমে, মানে কিম যেই ক্যামেরাগুলো সেই রুমের মধ্যে লাগিয়েছিল সেগুলোর মাধ্যমে এই সমস্ত ব্যাপারগুলো লাইভ দেখছিল। আর তখন আমরা বিলবোর্ডের সিনও দেখতে পারি যেখানে জ্যাকের এই কুকর্মগুলো সমস্ত বিলবোর্ডে দেখানো হচ্ছিল। মানে আমরা বুঝতে পারি মাইলো কিমের সেই ক্যামেরাগুলোকে সমস্ত বিলবোর্ড হ্যাক করে সেগুলোর মধ্যে কানেক্ট করে দিয়েছিল। এর একটু পরেই এই বিল্ডিংয়ের ভেতরে পুলিশ চলে আসে আর জ্যাককে হাতে নাতে ধরে ফেলে। আসলে সেই ক্যামেরার সাহায্যেই জ্যাককে হাতে নাতে ধরা সম্ভব হয়েছিল। আর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি
কিম এখনও হসপিটালে ভর্তি ছিল এবং সে সম্পূর্ণ সুস্থ ছিল, মানে কিম মারা যায়নি, সে শুধু তখন বেহুশ হয়ে গিয়েছিল। আর এখানে হ্যারি জানতে পারে যে কিম একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিল, সে তার অসুস্থতার জন্য হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল, কিন্তু তখন হসপিটাল থেকে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্যই সে পরবর্তীতে ওয়াংকে গিয়ে ফলো করছিল। আর আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে যেই বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছিল, মানে যাদেরকে স্যাম্পল হিসেবে শো করা হয়েছিল, তাদের মধ্যে একটা মেয়ে কিমের মেয়ে ছিল। আর যেহেতু এই সমস্ত বাচ্চাদেরকে হ্যারি সেভ করে ফেলেছে, এই জন্য কিম হ্যারিকে থ্যাংক ইউ বলে। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গেই এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।